এন্টালির পটারি রোডে প্রমোটার খুন, প্রমোটারকে কুপিয়ে খুন করা হয়েছে। নিহতের নাম তাপস নস্কর। এন্টালির 56 নম্বর ওয়ার্ডের ঘটনা। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, প্রমোটার তাপস নস্কর তার নাম, তাকে খুন করা হয়েছে, কি অভিযোগ জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে? একেবারেই দেখো, খাস কলকাতায় প্রমোটারকে কুপিয়ে রীতিমতো খুনের ঘটনা ঘটলো এন্টালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এন্টালি থানার যে পটারি রোড, যেখানে এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ যে এন্টালি থানার পুলিশ কিন্তু রয়েছে, সেখানেই কিন্তু তাপস নস্কর যে প্রমোটার দীর্ঘদিন ধরে যার সঙ্গে বিবাদ ছিল, সেই দীপক দাস ওরফে নেটু, সেই নেটু গতকাল পুরনো বিবাদ মেটানোর নাম করে ডেকে নিয়ে আসে বলে পরিবারের সদস্যরা স্পষ্টত অভিযোগ করছেন। সেই নেটু এবং নেটুর সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রেও খবর। এবং পরিবারের সদস্যরা যেটা স্পষ্টত বলছেন যে তাপস নস্কর তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং যারাই খুনের সঙ্গে যুক্ত তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস করতেন, কিন্তু এই দীপক দাস ওরফে নেটুর সঙ্গে এই তাপস নস্করের দীর্ঘদিনের একটা শত্রুতা ছিল প্রমোটিং সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে। সেই শত্রুতার জেরেই কিন্তু এই খুনের ঘটনা ঘটে। ঠিক এইখানে আমরা যেখানে রয়েছি, এখানেই কিন্তু তাপস নস্করকে রীতিমতো হাত পা বেঁধে দেওয়া হয়, তারপরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। ইতিমধ্যেই পুলিশের তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু এসেছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকেও এখানে নিয়ে আসা হয়েছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও কিন্তু এই মালিপাড়া অঞ্চলেরই বাসিন্দা, অর্থাৎ কিনা পটারি রোড এই মালিপাড়ায়, সেই মালিপাড়ারই বাসিন্দা। তারা কিন্তু অনেকেই গা ঢাকা দিয়েছেন। এখানে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, যে সিসিটিভি ক্যামেরায় সম্ভবত সমস্ত ঘটনাটা ধরা পড়ে থাকতে পারে বলে পুলিশ অনুমান করছে এবং সেই কারণে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহে পুলিশ চেষ্টা চালাচ্ছে। গোটা ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে, প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। রাজনৈতিক কোনো শত্রুতা ছিল কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। প্রতিবেশীরা কি বলছেন, কি অভিযোগ করছেন শোনাবো। 8টা-9টার পরে পাড়ার কোনো মেয়ে ছেলেকে পাড়া থেকে বেরাতে দিচ্ছে না। দীপক দাস এলাইস নেটু আর সুকেন ওর ভাই, এই দুজন, আর ওদের মেন সাপোর্ট দিচ্ছে মুকেশ সাউ, আমাদের মানে এই অঞ্চলের প্রেসিডেন্ট মুকেশ সাউ। কালকে রাতে মজুদ ছিল মারার সময়, মানে যখন নেটু কিছু করছে তখন মুকেশের কাছে প্রথম খবর যাচ্ছে, তখন মুকেশ স্বপন সম্মাদারের কাছে ফোন করে মানে সেটিং করে দিচ্ছে। আর আমরা যখন থানায় যাচ্ছি, আমাদের থানা কোনো গ্রাহ্য করছে না, কোনো রিপোর্ট নিচ্ছে না। তাপস নস্কর ও টিএমসি করতেন, কোনো কারণে মানে এর আগে গুলিগালা চালায়, কোনো কারণে উনি পাড়া থেকে 2 বছর পাড়ার বাইরে ছিলেন, মানে 3 বছর জেলে ছিলেন। জেল থেকে বেরানোর পর উনি পাড়ায় ক্যাংরায় ওইখানে থাকতেন, তো ওইখানে উনি প্রমোটিং করতেন। তো কালকে কোনো ক্ষেত্রে যখন পাড়ায় আসে, তখন ওকে এমনি করে প্রথমে হাত ফাত বেঁধে আঙুল বাদ দেয়, তারপরে পায়ে দুটো গুলি মারে, তারপরে পেটে চাকু ঢুকিয়ে অমনি করে ফেলে রেখে দেয়। এবার পাড়ার যদি কোনো লোককে পুলিশ জিজ্ঞেস করছে, তখন পুলিশকে পাড়ার লোক বলছে আমরা কিছু জানি না, আমরা দেখিনি, আমরা জানি না। মানে ডাইরেক্ট এত ভয় পায় মানুষ যে ডাইরেক্ট এমনি করে। তামিলনাড়ুতে হারার পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এম.কে. স্ট্যালিন। অসমে হার স্বীকার করেছেন কংগ্রেসের গৌরব গগৈ। অথচ পশ্চিমবঙ্গে পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে বইছে সমালোচনার ঝড়। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ দিতে যেতাম, তাহলে আমি রেজিগনেশনটা করতাম। ভোটে হেরে ধরাশায়ী হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হেরেছেন, অথচ তারপরও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না তিনি। এই মন্তব্য নিয়েই এখন রাজ্য রাজনীতিতে বিতর্ক। সোমবার তামিলনাড়ুতে শাসক ডিএমকে হেরেছে, সেদিনই রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এটাই নিয়ম, সবাই এটাই করে, যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুদের মধ্যে ডিএমকেও পড়ে। তাহলে পরাজয় স্বীকার করে স্ট্যালিন যেটা করতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করতে পারেন না, উঠছে প্রশ্ন। সংবিধানের 164 নম্বর ধারা বলছে যে চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স শ্যাল হোল্ড দি অফিস ডিউরিং দি প্লেজার অফ দি গভর্নর। কাজে এই সমস্ত ঘটনামালাকে সাজিয়ে রাজ্যপালের এই অধিকার থেকে যায় যে এই বিদায়ী মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে আইদার ওই মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করা এই কয়েকদিনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে, অথবা দায়িত্বটা নিজে নিয়ে চালিয়ে নিয়ে শপথ গ্রহণের পরে নবনির্বাচিত যে সরকার এলো তার হাতে দায়িত্বভার তুলে দেওয়া। মমতা কি মনে করেছেন যে উনি এরকম বাচ্চা মেয়েদের মতন যে তারা খেলায় হেরে গেলে বলে আর খেলবো না,
বা লুডো খেলতে গেলে লুডোর বোর্ড উল্টে দেয়, এরকম করলে পরেই উনি মুখ্যমন্ত্রী থেকে যাবেন? 8 তারিখে তো এমনি ওর বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এটা কি উনি জানেন না? উনি জানেন। আমার মনে হয় উনি ঠিক প্রকৃতিস্থ নেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের 172 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার মেয়াদ 6ই মে শেষ হবে। 5 বছরের মেয়াদ শেষ হলে বর্তমান বিধানসভা ভঙ্গ হবে। বিধানসভার সদস্যরা আর বিধানসভার সদস্য থাকবেন না। যেহেতু রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য সবসময় একটি মন্ত্রিসভা থাকে, নতুন মন্ত্রীরা শপথ না নেওয়া অবধি সেই মন্ত্রিসভায় কাজ চালাতে পারে। আগের মন্ত্রিসভা তদারকি সরকার হিসেবে থাকবে। বিদায়ী মন্ত্রী যদি পদত্যাগ করতে অস্বীকারও করে, তাহলেও নতুন সরকার শপথ নেবার পর তার আর কোনো অস্তিত্ব থাকে না। মন্ত্রী হিসেবে নিয়োগের জন্য শপথ গ্রহণ আবশ্যিক। অসমে কংগ্রেস হেরেছে, তারা নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করছে, কিন্তু জেতার দাবি তো করছে না। कल 4 तारीख को असम विधानसभा निर्वाचन के नतीजे हम सब ने देखे। मैं सबसे पहले भाजपा दल और उनके नेतृत्व को शुभकामनाएं देता हूं। कांग्रेस पार्टी ने पूरी तरीके से इस नतीजे को स्वीकार किया है। हमारी जितनी सीट विधानसभा में आनी चाहिए वो आई नहीं है, लेकिन इसके पश्चात भी हम विधानसभा के बाहर हम संविधान के बचाव में, लोकतंत्र को के बचाव में, आम नागरिक के हित में हम अपना कर्तव्य पालन करेंगे। গৌরব গগৈয়ের মতো তরুণ কংগ্রেস নেতা যেটা করতে পারেন, দীর্ঘদিনের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, এই সহজ কাজটা কেন সহজভাবে করতে পারছেন না? জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Morally I am telling you that we won the election. 24-এ আমরা 12টা সিট পেয়েছিলাম, আমি রাজ্য সভাপতি ছিলাম। আমি হাত জোর করে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিকে জনগণ ভোট কম দিয়েছে, সেজন্য আমরা 12টা সিট জিতেছি। তো এই যে ইভিএম, ইসি, হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরও একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট দেবে। এই প্রেক্ষাপটে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, স্বাধীন ভারতের ইতিহাসেই প্রথম কোন মুখ্যমন্ত্রী নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকার করছেন। ক্ষমতার মোহ আঁকড়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল নৈরাজ্যই সৃষ্টি করছেন না, বরং ভোটারদের অনুভূতি এবং জনাদেশের পবিত্রতাকে প্রকাশ্যে অবমাননা করছেন। এ এক চরম সাংবিধানিক বিপর্যয়। মানুষ তাড়িয়ে দিয়ে থাকে, বারবার হেরেছেন, পুরো রাজ্যে প্রত্যাখ্যান করে তৃণমূলকে, তারপর পদত্যাগ করবেন না। আমার তো কালকে পদত্যাগ করা হয়েছিল। ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে এতক্ষণ পদত্যাগ করে দিতেন, কিন্তু কি বলবেন, নির্লজ্জতার উদাহরণ রাখছেন তিনি। সে 1 নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মানুষ যখন তৃণমূলকে ত্যাগ করেছে, তখন সেটা মেনে নেবার পরিবর্তে পদত্যাগ না করার গো ধরে বসে থাকা কি জনতার রায়ের অপমান নয়? উনি যেটা করছেন সেটা ভদ্রতা বোধ থাকলে করতেন না, সৌজন্য থাকলে করতেন না। উনি যদি সৎ রাজনীতিবিদ হতেন তাহলে করতেন না। তো উনি তো কোনোদিন সৎ রাজনীতিবিদ ছিলেন না, তিনি সবসময় দুর্নীতি করে এসেছেন এবং সেইটা করতেই তিনি জানেন। শেষমেশ কি হবে সেটাই দেখার। আশাবুল হোসেন, সৌভিক মজুমদার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।